আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। যুক্তরাজ্যে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া উচিত হবে না বলছে রূপা হক। জানিয়ে দিব তরুণরা নতুন বিশ্ব গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ বলছে ডক্টর ইউনূস। আর জানিয়ে দিব আওয়ামী লীগ সরকার অনেক ভুয়া মুক্তিযোদ্ধা বানিয়েছে বলছে বীর মুক্তিযোদ্ধা মেজর হাফিজ। এবং আরো জানিয়ে দিব বাকি টাকার জন্য ছাত্রলীগ নেতাদের খুঁজছেন দোকানিরা। এদিকে ডিএমপিতে আবারও বড় রদবদল, একযোগে 12 এডিসির বদলি। এবং সর্বশেষ জানিয়ে দেব অর্ধযুগ পর দেশে ফিরছেন সাংবাদিক শফিক রহমান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত, এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন। যুক্তরাজ্যে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া ঠিক হবে না বলছে রূপা হক। ছাত্র জনতার 23 দিন নজরবিহীন আন্দোলনের প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে গত 5 আগস্ট ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এখন ভারতে অবস্থানরত বাংলাদেশে এই সাবেক প্রধানমন্ত্রী রাজনৈতিক আশ্রয় নিয়ে জল্পনা চলছে। এক্ষেত্রে যে দেশটি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা চলছে তা হলো যুক্তরাজ্য। এর মধ্যে শেখ হাসিনা যুক্তরাজ্যের রাজনৈতিক আশ্রয় পাওয়ার সম্ভাবনা নিয়ে কথা বলছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ সংসদ সদস্য এমপি রূপা হক। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য স্ট্যান্ডার্ড এক নিবন্ধে লেখার পার্টির এক এমপি লেখেন, শেখ হাসিনা যুক্তরাজ্যে আশ্রয় দেওয়া উচিত হবে না। তিনি লেখেন, বাংলাদেশ কতটা বিশৃঙ্খলা ছিল তা নিয়ে গান গেয়েছিলেন জর্জ হ্যারিসন। গত সপ্তাহে তিনি আবার সঠিক প্রমাণিত হলেন। সেই সঙ্গে ইরাকের বিখ্যাত নেতা সাদ্দাম হোসেনের ক্ষমতাচ্যুতের বিষয়ে মতো ঘটনা প্রতিফলিত দেখা গেছে। জাতির পিতা বলে ঘোষিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষাঙ্গ গুড়িয়ে দেওয়া হলেও কুশপুতুল পুরানো হলে যা ঢাকা থেকে টাওয়ার হ্যামলেট যুক্তরাজ্যের একটি পৌরসভা পর্যন্ত ছড়িয়ে পড়ছিল। ছাত্র আন্দোলনের মুখে শেখ হাসিনা পতনকে তিয়ান আনমের স্কোয়ারের সঙ্গে তুলনা করে রূপা হক লিখেছেন, স্বৈরাচারী কন্যা শেখ হাসিনা দেশটির আয়ুষ্কালের বড় অংশ শাসন করছেন। সর্বোচ্চ তার বাবার ভাস্কর্য এবং চিত্রকর্ম স্থাপন নিশ্চিত করে। বাংলাদেশের অধিকাংশ মানুষ মনে করে শেখ হাসিনা শুধু শাড়ি পরা একজন বৃদ্ধই নন, বর্বর শাসকও। সারা দেশে জ্বালাও পোড়াওয়ের মাধ্যমে তিনি ভারতের নির্বাসিত হন। রূপা হক লিখেছেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি শেখ হাসিনার শাসন আমলে ব্যাপকভাবে সমালোচিত। সেই সঙ্গে যুক্তরাজ্যের নিজস্ব অভিবাসন সংক্রান্ত রাজনৈতিক স্পর্শকাতর বিষয়টি বিবেচনা নিয়ে যুক্তরাজ্য সরকারের এমন একজনকে আশ্রয় দেওয়া উচিত হবে না, যার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের বিরুদ্ধে দাবি রয়েছে। অনেক বাংলাদেশি মনে করেন শেখ হাসিনার দেশে ফিরে বিচারের মুখোমুখি করা উচিত। ছাত্রদের নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্ব থাকা নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রসঙ্গ টেনে রূপা হক লিখেছেন, 84 বছর বয়সে নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস এখন বাংলাদেশের হাল ধরেছে। সম্প্রতি জনপ্রিয়তার ভয়ে তাকে ডক্টর ইউনূস কারাবন্দী করার ষড়যন্ত্র করছিলেন শেখ হাসিনা। তরুণরা নতুন বিশ্ব গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ বলছে ডক্টর ইউনূস। টেকসই ভবিষ্যৎ নির্মাণ এবং নতুন বিশ্ব গড়ে তুলতে গ্লোবাল সাউন্ড এবং কৌশলের কেন্দ্রবিন্দুতে তরুণ এবং ছাত্রদের রাখার আহ্বান জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, তরুণরা নতুন বিশ্ব গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। গ্লোবাল সাউথ নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, আমাদের কৌশলগুলোর কেন্দ্রবিন্দুতে অবশ্যই তরুণ এবং ছাত্রদের রাখতে হবে, যারা গ্লোবাল সাউথের জনসংখ্যা উল্লেখযোগ্য অংশ। আমাদের জনসংখ্যার 2/3 তরুণ এবং তারা সমাজের সবচেয়ে শক্তিশালী অংশ। শনিবার 17 আগস্ট ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত থার্ড ভয়েস অব গ্লোবাল সাউথ সামিট 2024 এর ইনগ্রাল লিডার্স অধিবেশন ডক্টর মোহাম্মদ ইউনূস একথা বলেন। তিনি ঢাকা থেকে ভার্চুয়ালি সম্মেলনে যুক্ত হন। অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে শপথ নেওয়ার পর এটি ডক্টর ইউনূসের প্রথম বহুপক্ষীয় কোনো অনুষ্ঠানে যোগদান। আফ্রিকা, লাতিন আমেরিকা, এশিয়া এবং ক্যারিবিয়ান অঞ্চল থেকে গ্লোবাল সাউথের অন্তর্ভুক্ত। মূলত এসব দেশে মাথাপিছু আয় উন্নত দেশের তুলনায় কম। প্রধান উপদেষ্টা বাংলাদেশের তরুণ নেতৃত্বের প্রশংসা করে বলেন, বীর ছাত্রদের নেতৃত্ব বাংলাদেশের গত 5 আগস্ট দ্বিতীয় বিপ্লব সংগঠিত হয়, আর জনগণের যোগদানের মাধ্যমে এই বিপ্লব গণ অভ্যুত্থানে রূপ নেয়, যার ফলস্বরূপ গত আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার শপথ গ্রহণ করে। উল্লেখ্য, ছাত্র জনতার প্রবল আন্দোলনের মুখে গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটে এবং এর মাধ্যমে তার 15 বছরের দীর্ঘ সুশাসনের অবসান ঘটে। প্রধান উপদেষ্টা বলেন, বিপ্লবিক পরিবর্তনের লক্ষ্যে তরুণরা আন্দোলন করছে এবং তাদের আশঙ্কা
সংখ্যা দেশবাসীকে প্রভাবিত করছে। এখন গণতন্ত্র এবং মানবাধিকারের নিশ্চিত করতে অর্থবহ সংস্কার জরুরি, যার মাধ্যমে ভঙ্গুর হয়ে পড়া রাষ্ট্রের সকল প্রতিষ্ঠানকে পুনরুদ্ধার করা হবে। তিনি বলেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের অন্তর্ভুক্তিমূলক এবং বহুত্ববাদী গণতন্ত্রের উত্তরণ এবং একটি পরিবেশ তৈরি করতে প্রতিশ্রুতিবদ্ধ, যার মাধ্যমে অবাধ, সুস্থ এবং অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। আওয়ামী লীগ সরকার অনেক ভুয়া মুক্তিযোদ্ধা বানিয়েছে, বীর মুক্তিযোদ্ধা হাফিজের মন্তব্য। আওয়ামী লীগ সরকার অনেক ভুয়া মুক্তিযোদ্ধা বানিয়েছে বলে অভিযোগ করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর আব্দুল হাফিজ উদ্দিন আহমেদ। শনিবার 17 আগস্ট দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে এক আলোচনা সভায় এ অভিযোগ করেন তিনি। সাবেক এই ফুটবলার বলেন, 1971 সালে মুক্তিযোদ্ধার সংখ্যা ছিল 80,000, এখন মুক্তিযোদ্ধা এসে দাঁড়িয়েছে 2.5 লাখ। এত মুক্তিযোদ্ধা এলো কিভাবে? এসব ভুয়া মুক্তিযোদ্ধা বানিয়েছে আওয়ামী লীগ সরকার। শেখ হাসিনা সরকারের আমলে অনেক মন্ত্রী এবং ভুয়া মুক্তিযোদ্ধার সার্টিফিকেট নিয়েছেন। আমরা এখন আর কোনো ভুয়া মুক্তিযোদ্ধা দেখতে চাই না। সাবেক এই দৌড়বিদ আরো বলেন, মুক্তিযুদ্ধের সময় ভারত আমাদের অনেক সাহায্য করছে, সেজন্য আমরা অনেক কৃতজ্ঞ। ভারতকে বলবো, আপনারা জনগণের বন্ধু হিসেবে চেষ্টা করেন, বিএনপি ক্ষমতায় এলে আপনাদের সঙ্গে বন্ধুত্ব সম্পর্ক বজায় রাখবো। ছাত্র জনতার উপর গণহত্যার নির্দেশনার হিসেবে শেখ হাসিনা দেশে ফেরত এনে বিচার ও সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার দাবিতে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে এ আলোচনা সভা হয়। বাংলাদেশের সেনাবাহিনী অভিনন্দন জানিয়ে সাবেক ও সামরিক ব্যক্তিত্ব বলেন, শেখ হাসিনা নামে যে ক্যান্টনমেন্ট করা হয়েছে দ্রুত সেটি বন্ধ করতে হবে। পুলিশকে উদ্দেশ্য করে তিনি বলেন, এটি 16 বছরের পুলিশ বাহিনী যে ভূমিকা রেখেছে তা পৃথিবীর বুকে সবচেয়ে নিকৃষ্ট। পুলিশ বাহিনী যেসব সদস্য মারা গেছেন, এজন্য শেখ হাসিনা আওয়ামী লীগ সরকার দায়ী। পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে দেশের বিভিন্ন স্থানে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের ঘটনার প্রসঙ্গে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, আজ একজন বড় মাপের নেতার ভাস্কর্য ভেঙে ফেলা হয়েছে, এটার জন্যই হাসিনাই দায়ী। হাফিজ উদ্দিন আহমেদ বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের আমরা সমর্থন করে আমরা ছাত্র জনতার বিপ্লবের একটি সঠিক পরিণতি চাই। আওয়ামী লীগের মতো কোনো কলঙ্ক যাতে তাদের স্পর্শ করতে না পারে। নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, আমরা জিয়াউর রহমানের আদর্শ নিয়ে কাজ করব, আমরা আওয়ামী লীগের মতো হতে চাই না। বাকি টাকার জন্য ছাত্রলীগ নেতাদের খুঁজছেন দোকানিরা। গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে ক্যাম্পাসে ছাত্রলীগের নেতাকর্মীদের দেখা মিলছে না। এতে মাথায় হাত পড়ছে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোর দোকানিদের। বেরবি শাখা ছাত্রলীগের সভাপতি সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের কাছে বিভিন্ন অঙ্কের টাকা পাওনা রয়েছে বলে জানিয়েছে দোকানিরা। এই তালিকায় রয়েছে অনেক সাবেক নেতাকর্মীদের নাম। সরকার পতনের পর ছাত্রলীগের নেতারা ক্যাম্পাস ছাড়া হওয়ার পর তাদের বাকি টাকা আদায় করা নিয়ে সংখ্যায় রয়েছেন তারা। দোকানিরা জানান, দীর্ঘদিন ধরে ছাত্রলীগ নেতারা বিভিন্ন খাবার দোকান, ভাটের হোটেল, ডেকোরেশন এবং চায়ের দোকানে বাকি রেখে যাচ্ছিলেন। অনেক সময় আগের বাকি টাকা চাইলে নেতাকর্মীরা জোর করে খেয়ে যেতেন। আবার এমনও হয়েছেন যে কর্মীরা খেয়ে নেতার নাম বলে চলে গেছেন, পরে টাকা চেয়েও পাওয়া যায়নি। খোঁজ নিয়ে জানা যায়, বিশ্ববিদ্যালয় আবু সাইদ চত্বরের পূর্ব পার্কের মোড়ে সিনহা হোটেল থেকে ছাত্রলীগের সভাপতি পোমেল বড়ুয়া 650 টাকা, মামুন 1100 টাকা, বাঁধন 550 টাকা, আক্তার 1195 টাকা, আরিফ 2000 টাকা, আল আমিন 4695 টাকা, শুভ 1500 টাকা, আনোয়ার হোটেল থেকে কনক 2655 টাকা, পলক চাকমা 775 টাকা, জয় ডেকোরেশনের দোকান থেকে সাবেক নেতা মাহমুদ 4500 টাকা, সাইফুল 2200 টাকা। এছাড়া অন্যান্য দোকান থেকে প্রায় 1.5 লক্ষ টাকার বাকি নিয়েছেন বিভিন্ন স্তরের ছাত্রলীগের নেতাকর্মীরা। সিনহা হোটেলের মালিক বলেন, আমি বারবার কল দিতেছি টাকার জন্য, কিন্তু টাকা দিচ্ছে তারপরও দেয় না। অনেকের কল ধরছে না, আবার মোবাইল বন্ধ। আমরা চাই আমাদের টাকা যাতে ফেরত দিয়ে যায়। আরো এক চায়ের দোকানদার বলেন, অনেকের কাছে বাকি 10 থেকে 15,000 টাকা। ভাই, আমি লেখাপড়া জানি না, তাই বাকি লেখাও হয় নাই। তারা এখন নাই, কোথা খুঁজবো তাদের? আল্লাহর কাছে বিচার দিলাম, দিলে দিবে, না দিলে না দিবে। জয় ডেকোরেশন মালিক বলেন, অনেক সময় আমাদের ডেকোরেশন ভাড়া নিয়ে ভাড়া কম দিয়ে বলতো বাবলু মিয়া। অনেক বিশ্ববিদ্যালয়ের বাকি টাকার জন্য বেরবি ছাত্রলীগের নেতাকর্মীদের খুঁজেছেন দোকানিরা। অনুষ্ঠান হলে চাঁদা দিতে হতো, আমরা টাকা, বকেয়া টাকা এখনো পাইনি। স্থানীয় দোকানীদের এই অবস্থার কারণে ব্যবসায়ের অবস্থা সংকটপূর্ণ হয়ে পড়তো এবং তাদের পাওনা টাকার ফেরত পেতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন। ডিএমপিতে আবারও রদবদল, একযোগে বদলি 12 এডিসি। ঢাকা মহানগর পুলিশ ডিএমপি আরও রদবদল করা হয়েছে। এছাড়া একযোগে ডিএমপি অতিরিক্ত পুলিশ উপ কমিশনার এডিসি পদ মর্যাদায় 12 কর্মকর্তাকে ও সহকারী পুলিশ কমিশনার এসসি পদ মর্যাদায় 1 কর্মকর্তাকে বদলি করা হয়েছে। শনিবার 17 আগস্ট পুলিশের মহাপরিদর্শক আইজিপি মোহাম্মদ মইনুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলি করা হয়েছে। আদেশ অনুযায়ী ডিএমপি অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মোহাম্মদ এনামুল হক মিঠুকে অতিরিক্ত পুলিশ সুপার ইন সার্ভিস ট্রেনিং
ট্রেনিং সেন্টারে পিরোজপুরে বদলি করা হয়েছে। অতিরিক্ত উপপুলিশ কমিশনার রুবাইদ জামানকে অতিরিক্ত পুলিশ সুপার ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে, সুনামগঞ্জে উপ পুলিশ কমিশনার মোহাম্মদ রফিকুল ইসলামকে অতিরিক্ত পুলিশ সুপার এপিবিএন, অতিরিক্ত উপপুলিশ কমিশনার মোহাম্মদ আলাউদ্দিনকে অতিরিক্ত পুলিশ সুপার এপিবিএন, অতিরিক্ত উপপুলিশ কমিশনার মির্জা সালাউদ্দিনকে অতিরিক্ত পুলিশ সুপার বিপিএ সারদা রাজশাহীতে, অতিরিক্ত পুলিশ কমিশনার এস.এম. জাহাঙ্গীর হাসানকে অতিরিক্ত পুলিশ সুপার নৌ পুলিশ, অতিরিক্ত উপপুলিশ কমিশনার মোহাম্মদ শহীদুল ইসলামকে অতিরিক্ত পুলিশ সুপার শিল্পাঞ্চল পুলিশ, অতিরিক্ত উপপুলিশ কমিশনার মাসুক মিয়াকে অতিরিক্ত পুলিশ সুপার রেলওয়ে পুলিশ, অতিরিক্ত পুলিশ কমিশনার কাজে মাকসুদা লেমাকে অতিরিক্ত পুলিশ সুপার পিটিসি টাঙ্গাইলে। অর্ধযুগ পর দেশে ফিরছেন সাংবাদিক শফিক রহমান। ৬ বছর পর যুক্তরাজ্য থেকে দেশে ফিরছেন প্রবীণ সাংবাদিক শফিক রহমান। আগামীকাল রবিবার ১৮ আগস্ট দুপুর ১২টায় তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। তার দেশে ফেরার উদযাপন করতে গঠিত হয়েছে শফিক রহমান প্রবর্তন কমিটি। বিষয়টি নিশ্চিত করছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য ও কেন্দ্রীয় ছাত্র দলের সাবেক সহ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাজীব আহসান চৌধুরী বাপ্পু। তিনি জানান, সাপ্তাহিক জায়জায় দিনের প্রতিষ্ঠাতা এবং সম্পাদক শফিক রহমানকে বহনকারী বাংলাদেশের বিমান এর ফ্লাইটে আগামীকাল রবিবার দুপুর ১২টায় ঢাকা পৌঁছাবে বলে জানানো হয়েছে। লাল গোলাপের শুভেচ্ছা জানিয়ে শনিবার ১৭ আগস্ট শফিক রহমান প্রবর্তন কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের নির্যাতনের শিকার হয়ে গত ৬ বছর লন্ডনে নির্বাসনে থাকা শফিক রহমান ঢাকায় প্রবর্তনের উপলক্ষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রসঙ্গত, গত বছরের ১৭ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিলের সজীব অজেদ জয়কে অপহরণ করে হত্যার ষড়যন্ত্র মামলায় সাংবাদিক শফিক রহমান এবং দৈনিক আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান সহ ৫ জনের ৭ বছরের কারাদণ্ড দিয়েছিল ঢাকা অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুর রহমান নূর। একই সঙ্গে তাদের ৫,০০০ টাকা জরিমানা, অনাদায়ে আরো ১ মাস কারাদণ্ড দেওয়া হয়েছিল। এর আগে ২০১৫ সালে ৩রা আগস্ট পল্টন থানায় মামলাটি করেছিল পুলিশের একজন কর্মকর্তা। ওই মামলায় ২০১৬ সালের ১৬ এপ্রিল গ্রেপ্তার হয়েছিলেন শফিক রহমান। পরে জামিনে মুক্তি পেয়ে দেশ ছেড়ে চলে যেতে হয় তাকে।